Hello, my dear students. This is Abid Rahman. Again, I'm present with a new class. The class is about the joining of sentences into simple sentences. But it is not possible to join the sentences before not knowing the uses of non-finite verbs. So I'm going to explain non-finite verbs so easily and shortly. So be attentive and try to understand each word I স্পিক ওকে। প্রথমে আমরা কিন্তু জানবো প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাকচুয়ালি পার্টিসিপল সম্বন্ধে জানবো, ঠিক আছে। 1 নম্বর পয়েন্টে দেওয়া আছে যে পার্টিসিপল। তো পার্টিসিপলের গঠন হচ্ছে তোমার ভার্বের সঙ্গে, মানে প্রেজেন্ট পার্টিসিপলের গঠন হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। এবার পাস্ট পার্টিসিপল হচ্ছে তোমার ভার্বের 3 নম্বর ফর্ম, ঠিক আছে। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3। তাহলে মনে রাখবে যে পার্টিসিপল হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট পার্টিসিপল ভার্বের 3 নম্বর ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3। আশা করি তোমরা বুঝে গিয়েছো। এবার দেখো যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে, এগুলো কখন ব্যবহার হয়? যে দুটো কাজ ঘটবে তোমার, মানে 2 বাক্যে দুটো কাজ ঘটবে। যে কাজটা আগে ঘটবে, ঠিক আছে, সেই ভার্বের সঙ্গে সেই ভার্বকে নিয়ে, সেই ভার্বকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব না পাস্ট পার্টিসিপল করব না পারফেক্ট পার্টিসিপল করব, সেটা করতে হবে, ঠিক আছে। যেমন দেখো যে প্রথম এক্সাম্পল দেওয়া আছে, আই শ মাই ফ্রেন্ড, আই কল্ড হিম। দেখো আই শ মাই ফ্রেন্ড, আই কল্ড হিম। তো এখানে দেখো যে আমি আমার বন্ধুকে দেখলাম, আমি তাকে ডাকলাম। তো এখানে শ একটা অ্যাকশন ভার্ব আর কল্ড একটা অ্যাকশন ভার্ব। কোনটা কাজ আগে ঘটছে দেখাটা, তাহলে যে কাজটা আগে ঘটছে তার সঙ্গে আইএনজি লাগিয়ে দাও। তবে ওর ভার্বের 1 নম্বর ফর্মটা তোমাকে জানতে হবে। তো শটা সি থেকে এসছে, তাহলে কি হবে? সিং মাই ফ্রেন্ড, আই কল্ড হিম। এই যে কমা দেওয়া আছে, কমাটা দিও। দিলে কিন্তু খুব ভালো, কোথাও অনেকে দিচ্ছে না, কিন্তু দিলে খুবই ভালো। এবার দেখো এটাকে আমরা কিন্তু পারফেক্ট পার্টিসিপল ইউজ করেও করতে পারি, মানে একটা কাজ শেষ হবে তো একটা কাজ শুরু হবে, ঠিক আছে। যেমন সিং মাই ফ্রেন্ড আছে, এটাকে তুমি এভাবে করতে পারো, হ্যাভিং সিন মাই ফ্রেন্ড। হ্যাভিং সিন মানে ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাভিং সিন মাই ফ্রেন্ড, আই কল্ড হিম, এইভাবে করতে পারো। তারপর 2 নম্বর দেওয়া আছে, হি ওয়ার্ক হার্ড, হি কেম ফার্স্ট ইন দ্য ক্লাস। সে কঠোর পরিশ্রম করেছিল, সে শ্রেণীর কক্ষে প্রথম হয়েছিল। তাহলে কি কঠোর পরিশ্রম আগে করেছিল? তো দেখো এখানে পারফেক্ট পার্টিসিপল ইউজ করে করা আছে, হ্যাভিং ওয়ার্ক হার্ড, হি কেম ফার্স্ট ইন দি ক্লাস, ঠিক আছে। এটাকে এইভাবে করতে পারো, ওয়ার্কিং হার্ড, হি কেম ফার্স্ট ইন দি ক্লাস। তারপরে দেখো নাম্বার 3, ইট ওয়াজ আ রেনি ডে, উই হ্যাড টু স্টে অ্যাট হোম। এটা ছিল একটা বৃষ্টিবহুল দিন, আমাদেরকে বাইরে থাকতে হয়েছিল। একটা জিনিস মনে রাখবে, বাক্যে যদি অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে সেটাকে বিং করে দেবে। দেখো যেমনটা ওয়াজ আছে এখানে, হ্যাঁ, বিং হয়েছে, ওয়ার থাকলেও বিং হবে, আর থাকলেও বিং হবে, ইয়াম থাকলেও বিং হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে ইট বিং আ রেনি ডে, কমা, উই হ্যাড টু স্টে অ্যাট হোম। বুঝতে পারছো? দেখো প্রত্যেকটা জয়নিং করার পরে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু সিম্পল সেন্টেন্স হচ্ছে। দেখো প্রত্যেকটাতে একটাই ফাইনাইট ভাব আছে, তাহলে সিম্পল সেন্টেন্সে একটাই শুধু ফাইনাইট ভাব থাকে। দেখো প্রথম বাক্যটা দেওয়া আছে যে সিং মাই ফ্রেন্ড, আই কল্ড হিম, দ্য কলটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তারপরে হ্যাভিং ওয়ার্ক হার্ড, হি কেম ফার্স্ট। দেখো সাবজেক্টের পরে সবসময় ফাইনাইট ভাব থাকে, তো হি কেম, কেমটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তারপরে হচ্ছে যে ইট বিং আ রেনি ডে, উই হ্যাড টু। দেখো উই হ্যাড টু স্টে, তো এখানে হ্যাড টু আছে ফাইনাইট ভার্ব, বুঝতে পেরেছো? তো এখানে হ্যাড আছে, অ্যাকচুয়ালি হ্যাডটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। কারণ এটাকে তুমি প্রেজেন্টও করতে পারবে, পাস্টও করতে পারবে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আর এর সঙ্গে আইএনজি বা হুম আইএনজি বা ভার্বের 3 নম্বর ফর্ম বা 2 নম্বর ফর্ম এগুলো করতে পারবে। কিন্তু এখানে তোমার যে নন ফাইনাইট ভার্ব রয়েছে, মানে পার্টিসিপল হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, সেগুলো কিন্তু রূপে পরিবর্তন ঘটবে না টেন্স অনুযায়ী, কিন্তু টেন্স অনুযায়ী ফাইনাইট ভার্বের রূপে পরিবর্তন ঘটবে, ঠিক আছে। তারপর নাম্বার 4 বলছে, দ্য ক্যাট জাম্প আপ, ইট র্যান অ্যাওয়ে। ঠিক আছে, বিড়ালটা লাফালো আর দৌড়ে পালিয়ে গেল। তো আগে তো জাম্পিং করছে না, তো করে দাও। তো জাম্পিং আপ, দ্য ক্যাট র্যান অ্যাওয়ে। এগুলো সব, এটা প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু হলো। এটাকে তুমি কিন্তু পারফেক্ট পার্টিসিপল করতে পারো, হ্যাভিং জাম্পড আপ, ঠিক আছে, ইডি যোগ করবে, হ্যাভিং জাম্পড আপ, দ্য ক্যাট র্যান অ্যাওয়ে। তারপর বলছে দেখো নাম্বার 5, সি ওয়াজ আনলাকি,
সি ফেল টু ক্লাইম্ব আপ। ঠিক আছে, তো আমি তো আগেই বলেছিলাম যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার তাহলে বিং করে দেবে, দেখো বিং বসে গিয়েছে। তো বিং আনলাকি সি ফেল টু ক্লাইম্ব আপ মানে কি, আনলাকি হওয়ায় সে ব্যর্থ হয়েছিল চাপতে। এখানে দেখো একটা জিনিস আমি তোমাদেরকে পার্থক্য বোঝাবো, যে 3 নম্বর কোয়েশ্চেনটাতে এসো যে ইট ওয়াজ আ রেনি ডে। দেখো এখানে কিন্তু দেখো যে ইটটা আলাদা একটা সাবজেক্ট, ঠিক আছে, আর উই হ্যাড টু স্টে অ্যাট হোম, এখানকার উইটা হচ্ছে একটা আলাদা সাবজেক্ট। ঠিক আছে, যখন আলাদা আলাদা সাবজেক্ট থাকবে, মানে যখন দুটো বাক্যে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট থাকবে, মানে আলাদা আলাদা সাবজেক্ট থাকবে, তখন মনে করবে যে প্রথম বাক্যের যে সাবজেক্ট ওটাকে কিন্তু বসাতে হবে, তারপরে বিং ইউজ করতে হবে। কিন্তু দুটো বাক্যে যদি একজনকে বুঝায় তাহলে সেটা কিন্তু বসবে না, তখন সাবজেক্টটাকে দ্বিতীয় সাবজেক্টটাকে নিয়েই শুরু করতে হবে। দেখো বিন আনলাকি 5 নম্বরটা দেওয়া আছে, দেখো সি কি আর দেওয়া আছে বিংয়ের আগে, কিন্তু ওখানে দেখো ইটটা কিন্তু দেওয়া আছে, কারণ ইট আর ওখানে উই হচ্ছে আলাদা আলাদা সাবজেক্ট, কিন্তু এখানে সি আর সি দেখো একজনকে বোঝাচ্ছে, তাই একবার লিখলে হয়। তো বিং আনলাকি সি ফেল টু ক্লাইম্ব আপ। ঠিক আছে, তো এখানে একটা জিনিস মনে রাখবে যে দুটো যদি ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট থাকে, তাহলে যে প্রথম যে তোমার অংশটা ইট বিং আ রেনি ডে, এটাকে তোমার অ্যাবসোলিউট ফ্রেজ বলা হয়। ঠিক আছে, এটাকে অ্যাবসোলিউট ফ্রেজ বলা হয়, এটাকে তুমি অ্যাবসোলিউট ফ্রেজও বলতে পারো। তারপরে দেখো নাম্বার 2, দেখো নাম্বার 2 দেওয়া আছে বাই ইউজিং অ্যান অ্যাবসোলিউট ফ্রেজ। এই যে অ্যাবসোলিউট ফ্রেজ যেটা বললাম সেটা দেখো এখানে ভালোভাবে শিখে যাবে, যে বাই ইউজিং অ্যান অ্যাবসোলিউট ফ্রেজ। ঠিক আছে, তো বাই ইউজিং অ্যান অ্যাবসোলিউট ফ্রেজ, তো দ্য পুলিশ রাইট দ্য থিপ র্যান অ্যাওয়ে, তাহলে অ্যাবসোলিউট ফ্রেজ আমরা কীভাবে বুঝবো? দেখো যে এখানে দুটো সেন্টেন্স আছে, দ্য পুলিশ রাইট দ্য থিপ র্যান অ্যাওয়ে, এখানে দ্য পুলিশ দ্য থিপ আলাদা 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 সাবজেক্ট রয়েছে, তাই কি করতে হবে যে প্রথম সাবজেক্ট কিন্তু বসেই যাবে দ্য পুলিশ। এবার কি হবে, অ্যাবসোলিউট ফ্রেজ একটা বৈশিষ্ট্য আছে হ্যাভিং প্লাস উইথ 3, তাহলে দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড, তো দেখো দ্য পুলিশ বসেছে, প্রথম সাবজেক্টটা হ্যাভিং অ্যারাইভড বসে, তারপরে কমা দেওয়ার পরে পুরোটা দেখে লিখে দিতে হচ্ছে দ্য থিপ র্যান অ্যাওয়ে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি বলতো, যে এটা হচ্ছে অ্যাবসোলিউট ফ্রেজ। অ্যাবসোলিউট ফ্রেজ হচ্ছে সেটা যে দ্য পুলিশ হ্যাভিং রাইট, এটুকু হচ্ছে অ্যাবসোলিউট ফ্রেজ। ঠিক আছে, এটার সঙ্গে প্রধান বাক্যের কোনো সম্পর্ক নেই, তো এটাকে অ্যাবসোলিউট ফ্রেজ বলা হয়, প্রধান বাক্য থেকে সম্পূর্ণ পার্টিং হয়ে আছে। আর এখানে দেখো যে এখানেও অ্যাবসোলিউট ফ্রেজ, দেখো প্রথম এক্সাম্পল শিখেছিলাম 3 নম্বরটাতে ইট বিং আর রেন, তো এখানে বিং কেন হয়েছে, যে এখানে ওয়াজ ওয়ার আছে বলে, আর এখানে হ্যাভিং পরে ভিতরি কেন হয়েছে, কারণ অ্যারাইভটা হচ্ছে তোমার অ্যাকশন ভার্ব, তাই ভিতরি হয়েছে। আশা করি বুঝেছো। প্রবলেম থাকলে তোমরা ফোন করে দিবে, অসুবিধা নেই আমার পার্সোনাল নম্বরে। তারপর দেখো নাম্বার 2 বলছে যে ইট ওয়াজ আ হট সামার ডে, দ্য বার্ডস টুক শেল্টার ইন কুলিং ট্রিজ। খুবই সহজ আছে, দেখো একেবারে উপরটার মতো, এখানে ওয়াজ আছে তাহলে বিং হয়ে যাচ্ছে, আলাদা আলাদা সাবজেক্ট আছে, ইটটা একটা আলাদা সাবজেক্ট, বার্ডস আলাদা সাবজেক্ট, তাহলে কী হবে, ইট বিং আ হট সামার ডে কমা দিয়ে দ্য বার্ডস টুক শেল্টার ইন কুলিং ট্রিজ। এগুলো সহজ আছে। তারপরে দেখো আ স্টর্ম রোজ উই কনসাল্ট আওয়ার জার্নি, আলাদা আলাদা সাবজেক্ট আছে, কিন্তু এখানে অ্যাকশন ভার্ব আছে, তার মানে কি হ্যাভিং আর ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে রোজটা এখানে ভার্বের 2 নম্বর ফর্ম আছে, তো আর স্টর্ম হ্যাভিং রাইজেন কমা দিয়ে বাকিটা লিখে দাও, উই ক্যান্সেলড আওয়ার জার্নি। আশা করি বুঝেছো। হ্যাঁ, তারপরে দেখো আমরা এই সাইডটাতে চলে যাব। হ্যাঁ, এই দিকে দেখো একটু, হ্যাঁ, যেই দিকে 4 নম্বর, পেট্রোল ওয়াজ এক্সপেন্সিভ হি সোল্ড হিজ কার, খুবই সহজ। আবার দেখো ওয়াজের ব্যাপার আছে, তাহলে বিং করে দাও, পেট্রোল বিং এক্সপেন্সিভ হি সোল্ড হিজ কার। ঠিক আছে, দেখো লেখাগুলো যদি বুঝতে না পারো তাহলে আমি এই পেজটা তোমাদেরকে পাঠিয়ে দিব, হ্যাঁ, একটু তোমরা দেখে নিতে পারো, অনেক কষ্ট করে ক্লাসটা বানাচ্ছি, অনেক প্রবলেমও হচ্ছে। তারপর দেখো নাম্বার 5, একেবারে সেম জিনিস, ইট ইজ ভেরি ডার্ক আই ক্যান নট সি এনিথিং, তো ইট বিং ভেরি ডার্ক আই ক্যান নট সি এনিথিং, দেখো ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট আছে, তাই ইটটা বসে গিয়েছে। এবার দেখো আমরা ইনফিনিটিভ ইউজ করে আবার জয়েন করব। ঠিক আছে, এবার একটা জিনিস মনে রাখবে, যে সমস্ত বাক্যগুলো আনসার হচ্ছে এখানে প্রত্যেকটা বাক্য কিন্তু সিম্পল বাক্য। ঠিক আছে, সিম্পল মানে সরল বাক্য বাংলায় বলা হয়। এবার এখানে বলছে যে ইনফিনিটিভ ইউজ করে, তো ইনফিনিটিভ গঠন হচ্ছে তোমার 2 প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। এবার সময়ে সময়ে দেখবে
যে কোথাও কোথাও তোমার টু থাকে না, ঠিক আছে? সেই সমস্ত ইনফিনিটিভ ভার্বকে বিয়ার ইনফিনিটিভ বলা হয়, ঠিক আছে? তবে ইনফিনিটিভ তোমার তিন প্রকারের হয়। একটা হচ্ছে তোমার সিম্পল ইনফিনিটিভ, যাকে আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ বলি, টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। একটা পারফেক্ট ইনফিনিটিভ আছে। পারফেক্ট ইনফিনিটিভ গঠন হচ্ছে যে টু হ্যাভ প্লাস ভিত্রি। আর একটা তোমার প্রোগ্রেসিভ ইনফিনিটিভ আছে, যে টু বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক আছে? তো টু বি প্লাস ভার্বের এক নম্বর ফর্মের সঙ্গে আইএনজি। তাহলে তিন প্রকার কিন্তু ইনফিনিটিভ আছে। তো সমস্ত ইনফিনিটিভ এখানে ইউজ করা নেই, তোমাদের জাস্ট প্রেজেন্ট ইনফিনিটিভ বা সিম্পল ইনফিনিটিভ সেটাকে ইউজ করা হয়েছে এখানে। তো সেটার উপরে আমি তোমাদেরকে ধারণা দিচ্ছি। যখন তোমরা দেখো এই যে আই হ্যাভ আ হাউস, আই ওয়ান্ট টু সেল ইট। তো এখানে ইনফিনিটিভ হচ্ছে, দেখো টু সেল। দ্বিতীয় বাক্যে আই ওয়ান্ট টু সেল ইট, তাহলে টু সেলটা হচ্ছে তোমার ইনফিনিটিভ। দেখো টু প্লাস ভি ওয়ান মানে সেল আছে। তাহলে কি এটাকে জয়েনিং করতে হবে। তো আমার একটা বাড়ি আছে, আমি বাড়িটাকে বিক্রি করতে চাই, ঠিক আছে? তাহলে খুবই সহজ, আই হ্যাভ আ হাউস টু সেল, আমার একটা বাড়ি আছে বিক্রির জন্য। টু সেল, ঠিক আছে, বিক্রির জন্য। তবে এই বাক্যটা এত ভালো না, এত সুন্দর না। আই হ্যাভ আ হাউস টু সেল, এটা শুনতে ভালো লাগছে না। তুমি এটাকে এইভাবে করলে বেশি ভালো হবে। কিভাবে দেখো, যে দেয়ার ইজ আ হাউস টু বি সোল্ড বাই মি, এটা সব থেকে বেশি ভালো। আর এইভাবে একটু ইনফর্মাল মনে হচ্ছে, ঠিক আছে? তবে এটা করতে পারো, এটা বলছি না, কিন্তু ওইভাবে করলে বেশি ভালো, যে দেয়ার ইজ আ হাউস টু বি সোল্ড বাই মি। ওটা প্যাসিভ হচ্ছে, তবে ওটা প্যাসিভ ইনফিনিটিভ, টু বি প্লাস উইথ থ্রি। আর আই হ্যাভ আ হাউস টু সেল, ঠিক আছে, এটাও করতে পারো, যে আমার একটা বাড়ি আছে বিক্রি করার জন্য। তারপরে দেখো দ্বিতীয় সেন্টেন্সে বলছে, দ্য ম্যান হ্যাজ টু ডটার্স, হি মাস্ট সেন্ড দেম টু আ গুড স্কুল। যে লোকটার দুটো পুত্রী রয়েছে, তিনি তাদেরকে একটা ভালো স্কুলে পাঠাবেন। তাহলে খুবই সহজ, একেবারে সেম জিনিস। দেখো উপরটার মধ্যে করে দাও, দ্য ম্যান হ্যাজ টু ডটার্স, ঠিক আছে, টু সেন্ড টু আ গুড স্কুল। তো এখানে দেখো যে টু সেন্টটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ ইউজ করে জয়েন হয়ে গেছে। এবার দেখো যে টু সেন্ড টু, ঠিক আছে? তো টু সেন্ডের পর দেখো দেম কেন বসেনি, কারণ এখানে ডটার্সটা ইউজ করা হয়ে গেছে, তাই দেমটা ইউজ করতে হবে না, ঠিক আছে, রিপিট হয়ে যাবে নাহলে। তো দ্য ম্যান হ্যাজ টু ডটার্স টু সেন্ড টু আ গুড স্কুল। এইভাবেই তোমার দেখো বাকিগুলোও করা আছে। তবে আমি সবটা করতে পারছি না, ঠিক আছে, এক্সপ্লেন করতে পারছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সেটা আপলোড হতে প্রবলেম হবে। তারপরে দেখো 4 নম্বরটা চলে এসো, যেটা একটু ডিফিকাল্ট মনে হবে, যে আই এম ইল, আই ক্যান নট গো টু স্কুল। আমি অসুস্থ, তাই আমি স্কুলে যেতে, আমি স্কুলে যেতে পারবো না বা পারি না, ঠিক আছে? তো এখানে দেখো যে আমরা বাক্যটাকে এইভাবে বলতে পারি না বাংলায়, যে এতই অসুস্থ, আমি খুবই অসুস্থ স্কুল যাওয়ার পক্ষে, আমি স্কুল যাওয়ার পক্ষে খুবই অসুস্থ। তো এখানে দেখো যে আমরা টু ইউজ করব। তো আই অ্যাম টু ইল, দেখো এখানে ইল যে অ্যাডজেক্টিভ, তার আগে কিন্তু টি ডবল ও, এই টুটা ইউজ করতে হবে। তো আই এম টু ইল, তারপরে আবার সিঙ্গেল ও বলা টু। তাহলে আই অ্যাম টু ইল টু, তারপরে গো টু স্কুল। এটার মানে হচ্ছে আমি স্কুল যাওয়ার, আমি খুবই অসুস্থ টু গো টু স্কুল, স্কুল যাওয়ার পক্ষে। বুঝতে পারছো? তো এখানে দেখো তোমরা করেছো যে করনি, যে অমিট টু, ঠিক সেই রকমই, ঠিক আছে, যে অমিট টু, এটাকে আবার তুমি ছুঁড়ে ফেলে এরকম হয়ে যাবে, যে আই এম সো ইল দ্যাট আই ক্যান নট গো টু স্কুল। বুঝতে পারছো? তখন ওটা কমপ্লেক্স হয়ে যাবে, সো দ্যাট স্কুলে কমপ্লেক্স হয়ে যাবে। আর এখানে যে টু ইউজ করেছি বা ইনফিনিটিভ ইউজ করেছি, এই বাক্যটা কিন্তু সিম্পল হয়েছে, ঠিক আছে? তো আই এম টু ইল টু গো টু স্কুল, মানে আমি স্কুল যাওয়ার পক্ষে খুবই অসুস্থ। তা বলছে দীপক টুক মাই পেন, হিজ পারপাস ওয়াজ টু ফিল আপ আ ফর্ম। দীপক আমার কাছ থেকে পেন নিয়েছিল বা আমার পেন নিয়েছিল, তার উদ্দেশ্য ছিল ফর্ম ফিল আপ করার, ঠিক আছে? তো খুবই সহজ, দীপক আমার কাছে পেন নিয়েছিল ফর্ম ফিল আপ করার জন্য। তো দীপক টুক মাই পেন টু ফিল আপ আ ফর্ম, ঠিক আছে? তো এখানে টু ফিল আপ, এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ ভার্ব। এবার দেখো তারপরে 4 নম্বর পয়েন্টে আছে, বাই ইউজিং আ নাউন ওয়ার আ ফ্রেজ ইন অ্যাপোজিশন। দেখো অ্যাপোজিশন শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি অবস্থান। একটা সেম জিনিসকে বুঝাবে, কিন্তু রূপটা থাকবে দুটো, ঠিক আছে? একটা জিনিসকে বুঝাবে কিন্তু রূপটা হচ্ছে দুটো, আর সেই দুটো জিনিসই বা দুটো রূপই কিন্তু পাশাপাশি বসবে। দেখো এক্সাম্পল দেখে তুমি বুঝতে পারবে, যে মাই ফ্রেন্ড, সরি, মিস্টার রয় ইজ মাই নেবার, হি ইজ আ টিচার, ঠিক আছে? তো দেখো যে মিস্টার রয় কমা দিচ্ছে, মাই নেবার আবার কমা দিচ্ছে। তো এখানে দেখো মিস্টার রয়টাই হচ্ছে মাই নেবার, এই কমাটা অবশ্যই দিতে হবে। এই কমাটা দিয়ে তোমার কিন্তু অ্যাপোজিশনটাকে
ডিনোটিং করা হয়। তো মিস্টার রয় মাই নেবার, তো মিস্টার রয় যে হয় আমার নেবার ইজ আ টিচার, সে হয় একজন শিক্ষক। তাহলে বাংলায় এভাবে বলবে যে মিস্টার রয় আমার প্রতিবেশী হন একজন শিক্ষক, ঠিক আছে, এরকম মানেটা। তো মিস্টার রয় অ্যান্ড মাই নেবার এই দুটো কিন্তু একই জিনিস, যদিও ফিগার আলাদা, ঠিক আছে। তো মাই নেবার এইটুকু হচ্ছে অ্যাপোজিশন ইন নাউন, ঠিক আছে, ওয়ার অ্যাপোজিশনস টু আ নাউন ওয়ার আ ফ্রেজ। তারপর দেখো দিস ইজ মাই ফ্রেন্ড হিজ নেম ইজ আকবর, এটা খুবই সহজ। একটা জিনিস মনে রাখবে, সরি আকাশ, আকবর বলছি, সরি আই এম সো সরি। তো আকাশ আছে, দিস ইজ মাই ফ্রেন্ড হিজ নেম ইজ আকাশ। তো এই হয় আমার বন্ধু, তার নাম আকাশ। তাহলে অ্যাপোজিশন যদি আমরা বাক্যের শেষে ইউজ করি তাহলে কমা কিন্তু একবারই হবে, বুঝতে পেরেছো? দেখো দিস ইজ মাই ফ্রেন্ড কমা আকাশ, এটা হয় আমার বন্ধু, ঠিক আছে, আকাশ, যার নাম হচ্ছে আকাশ। তাহলে মাই ফ্রেন্ড আর আকাশ একজনকে বোঝাচ্ছে। বলেছিলাম না যে রূপ থাকবে আলাদা কিন্তু একটা ব্যক্তিকে বা একটা জিনিসকে বোঝাবে। 3 নম্বরটা দেখে এসো, যে দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইট ইজ অ্যান এনশিয়েন্ট সিটি। তো দিল্লি দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তাহলে দিল্লিটা কি তোমার দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আর দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়াটা হচ্ছে দিল্লি, আর দিল্লিটা হচ্ছে দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, একটা জিনিসকে বোঝাচ্ছে। তাহলে দিল্লি দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ অ্যান এনশিয়েন্ট সিটি, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে একটু বুঝে নিতে হবে আর চেষ্টা করতে হবে। একটু দেখো এই পারে একটু আছে, সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের আজকে, একটু ভালো করে ক্লাসটা, হ্যাঁ, যে রিপিট করে করে দেখে নিবে। যে 5 নম্বর দেওয়া আছে যে বাই ইউজিং আ প্রেপোজিশন উইথ আ নাউন ওর আ জিরান্ড, ঠিক আছে। তো এখানে ব্যাপার হচ্ছে জিরান্ডের সঙ্গে বা নাউনের সঙ্গে প্রিপোজিশন যোগ করে এটাকে জয়েন করতে হবে। তবে জিরান্ড কাকে বলে সেটা আমরা কিন্তু জানবো, ঠিক আছে। বা জিরান্ড বলতে কি বুঝি, জিরান্ড হচ্ছে তোমার কি ভার্বের সঙ্গে আইএনজি, জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, আর সেটা নাউনের কাজ করবে। কিন্তু এর আগে আমরা পড়েছি প্রেজেন্ট পার্টিসিপল, তার যে ভার্বের সঙ্গে আইএনজি কিন্তু সেটা অ্যাডজেক্টিভের কাজ করতে হবে, ঠিক আছে। তো ভার্বের সঙ্গে আইএনজি যোগে যদি নাউনের কাজ হয় তাহলে সেটা হবে জিরান্ড, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগে যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হবে পার্টিসিপল, ঠিক আছে। তাহলে এটা জিরান্ড, জিরান্ড নাউনের কাজ করবে। পার্টিসিপল আর জিরান্ড মানে প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ড যদিও গঠনের দিক থেকে একই বা রূপের দিক থেকে একই কিন্তু ওদের ফাংশন সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। জিরান্ড হবে নাউন, জিরান্ড করবে নাউনের কাজ, আর আর পার্টিসিপল করবে অ্যাডজেক্টিভের কাজ। দেখো এবার, হি ফেলড মেনি টাইমস হি ডিড নট গিভ আপ হোপ, সে অনেকবার ব্যর্থ হয়েছিল, সে তার আশা ছাড়েনি। তাহলে দেখো যে আমরা এইভাবে বলতে পারি না যে অনেকবার ব্যর্থ হওয়া সত্ত্বেও সে আশা ছাড়েনি। তো এগুলো দেখো প্রিপোজিশন ইউজ করে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ আছে এখানে তোমার, যে প্রিপোজিশন ফ্রেজের ইউজ আছে, যে ইনস্পাইট অফ মেনি ফেলিয়ার্স। তো ইনস্পাইট অফ মেনি ফেলিয়ার্স মানে অনেকবার ব্যর্থতা সত্ত্বেও হি ডিড নট গিভ আপ হোপ, সে আশা ছাড়েনি, ঠিক আছে। এখানে এইভাবে করা আছে, তুমি এটাকে এইভাবেও করতে পারো যে ইনস্পাইট অফ হিজ, ইনস্পাইট অফ হিজ মেনি ফেলিয়ার্স, এখানে হিজটা তুমি ইউজ করতে পারো যে ইনস্পাইট অফ হিজ মেনি ফেলিয়ার্স কমা হি ডিড নট গিভ আপ। আর একটা আমি বলতে পারি যেটাকে এভাবে করতে পারো যে ইনস্পাইট অফ হিজ ফেলিং মেনি টাইমস, মেনি টাইমসটাকে তুমি ইউজ করতে পারো যে ইনস্পাইট অফ হিজ ফেলিং মেনি টাইমস হি ডিড নট গিভ আপ হোপ, ঠিক আছে, এভাবে করতে পারো। আর যেটা দেওয়া আছে সেটাও করতে পারো, হুম, ওটা মানে হচ্ছে, হ্যাঁ। এবার তারপর দেখো যে সি হার্ড দ্য স্যাড নিউজ সি স্টার্টেড ক্রাইং, ঠিক আছে। তো সে দুঃখের খবরটা শুনলো, সে কাঁদতে শুরু করলো। তাহলে দেখো আমরা এইভাবে বলি না যে এখানে দেখো যে জিরান্ডের সঙ্গে প্রিপোজিশন আছে, হিয়ারিংটা হচ্ছে তোমার কি জিরান্ড, ঠিক আছে, হিয়ারিংটা হচ্ছে জিরান্ড, আর ওয়ানটা হচ্ছে তোমার প্রিপোজিশন, তাহলে কি জিরান্ডের সঙ্গে প্রিপোজিশন। এর আগে সেন্টেন্সটা দেখো একটু আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি যে এখানে অ্যাকচুয়ালি নাউনটা তাহলে কি হলো যে ইনস্পাইট অফ মেনি ফেলিয়ার্স, তো ফেলিয়ারটা হচ্ছে তোমার এখানে নাউন। তো এখানে ফেল্ড দেখো যে কোশ্চেনে তোমার ফেলটা হচ্ছে ভার্ব, ওটা এখানে নাউনের রূপ নিচ্ছে। এবার কি বলছে নাউনের সঙ্গে প্রিপোজিশন, দেখো অফটা হচ্ছে তোমার প্রিপোজিশন, তাহলে মেনি ফেলিয়ার্স, তো মেনিটা তোমার কি হিসাবে ইউজ হয়েছে অ্যাডজেক্টিভ হিসাবে, অ্যাডজেক্টিভ অফ অ্যাডজেক্টিভ বা কোয়ান্টিটি বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখানে মেনিটা তোমাকে দেখতে হবে না, এখানে যেটা হেড ওয়ার্ড যে ফেলিয়ার সেটাকে দেখতে হবে। তাহলে অফ আর ওয়াফের সাথে মানে ফেলিয়ারের সাথে অফ ইউজ হয়েছে, তো ইনস্পাইট
অফ মেনি ফেলিয়ার্স হি ডিড নট গিভ আপ হোপ। হ্যাঁ, এবার সেই রকম তোমার নিচে চলে এসো যে এবার এখানে ওর নাউনের সঙ্গে হয়েছে ওখানে, এবার 2 নম্বরটাতে কি জিরান্ডের সঙ্গে হয়েছে। দেখো ওয়ান হিয়ারিং, তো হিয়ারিংটা এখানে জিরান্ড, তো ওয়ান হিয়ারিং দ্য স্যাড নিউজ, দুঃখের খবর শোনা মাত্রই এরকম মানেটা, সে স্টার্টেড ক্রাইং, সে কাঁদতে শুরু করেছিল। ঠিক আছে, তো এখানে দুঃখের সংবাদ রয়েছে তাই ওয়ানটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, যদি তোমার দুঃখের সংবাদ না থাকতো তাহলে পার্টিসিপল ইউজ করে হতো, তখন ওয়ানটাকে তুলে দিতে হতো। এখানে ওয়ানটা ইউজ করা হয়েছে কারণ কেউ মরে গেছে, ঠিক আছে, বা কোনো অ্যাক্সিডেন্টের কথা শুনেছে, তার জন্য এখানে ওয়ানটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, সেটা যদি দুঃখ সংক্রান্ত বা বিষণ্ণ সংক্রান্ত যদি না হতো তাহলে ওয়ানটা ছুঁড়ে ফেলে করতে পারতে, যে হিয়ারিং দ্য স্যাড নিউজ সে স্টার্টেড ক্রাইং, তবে সেটা জিরান্ড হতো না, সেটা পার্টিসিপল হয়ে যেত। আর এখানে তোমার ওয়ান আছে বলেই সেটা জিরান্ড হয়েছে। কারণ একটা জিনিস মনে রাখবে, জিরান্ড নাউনের কাজ করে, আর নাউনের আগে একমাত্র প্রিপোজিশন বসে। ঠিক আছে, অন্য কারো আগে প্রিপোজিশন বসে না, এই জিনিসটা মনে রাখবে। নাম্বার 3, দ্য ম্যান ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, হিজ সান ওয়াজ হেল্পলেস। লোকটা মারা গেছে এক দুর্ঘটনায়, তার ছেলে হয়ে উঠেছে কি, হেল্পলেস, অসহায় হয়ে উঠেছে। তাহলে কি করতে হবে, যে এখানে দেখো যে ডাইড এর নাউন ফর্ম কী হবে, ডেথ। তাহলে কি, যে এই বাক্যটাকে আমরা এইভাবে বলতে পারি না যে তার পুত্র কি অসহায় হয়ে উঠেছে, পুত্রটা বা সন্তানটা অসহায় হয়ে উঠেছে লোকটার মৃত্যুতে, অ্যাক্সিডেন্টে, মানে কি দুর্ঘটনায় লোকটার মৃত্যুর পরে ছেলেটা অসহায় হয়ে উঠেছিল। তাহলে কি, দ্য সান ওয়াজ হেল্পলেস আফটার দ্য ডেথ। তো এখানে আফটারটা হচ্ছে প্রিপোজিশন আর ডেথটা হচ্ছে নাউন, তাহলে প্রিপোজিশনের সঙ্গে নাউন, তাহলে আফটার দ্য ডেথ অফ দ্য ম্যান ইন অ্যান অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, আশা করি বুঝেছো। এবার দেখো 6 নম্বর পয়েন্টস এসো, ক্লাস কিন্তু অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আপলোড হতে আবার প্রবলেম হবে। দেখো, ইউজিং অ্যান অ্যাডভার্ব অর অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করে আমরা জয়েন করব। দেখো, যতটা আনসার হলো সবটা কিন্তু সিম্পল সেন্টেন্স হলো, এটা মনে রাখবে, এটা কিন্তু সবসময় মাইন্ডে রাখবে। হি ওয়াজ কিল্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, ইট ওয়াজ আনফর্চুনেট। তো ইট ওয়াজ আনফর্চুনেট, এটা মানে হচ্ছে আনফর্চুনেটলি, তা আনফর্চুনেটলি তোমার কি অ্যাডভার্বে কাজ করছে, তাহলে আনফর্চুনেটলি হি ওয়াজ কিল্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, তো এটা অ্যাডভার্ব কিন্তু হলো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো না কিন্তু। অ্যাডভার্ব ফ্রেজে কি বলো তো, যে একের থেকে বেশি ওয়ার্ড থাকতে হবে। দ্য সান হ্যাড সেট, দ্য প্লেয়ার্স লেভ দ্য গ্রাউন্ড। তাহলে দেখো, দ্য প্লেয়ার্স লেভ দ্য গ্রাউন্ড আফটার সানসেট। তো এখানে দেখো যে অ্যাডভার্ব ফ্রেজ এখানে ইউজ করা হয়েছে, তো আফটার আর সানসেট এই দুটো মিলে অ্যাডভার্ব হয়েছে। ঠিক আছে, তো আফটার দ্য সানসেট এটা মানে কি তোমার, যে ডিউরিং দ্য সানসেট। ঠিক আছে, তাহলে দ্য প্লেয়ার্স লেভ দ্য গ্রাউন্ড আফটার সানসেট, দ্য আফটার সানসেটটা হচ্ছে এখানে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব না কিন্তু, তবে আফটারটাকে সঙ্গে নিতে হবে। তারপর বলছে দ্য গার্ল হ্যাজ আনসার্ড অল দ্য কোয়েশ্চেন্স, দ্য আনসার্স আর কারেক্ট, দ্য গার্ল হ্যাজ কারেক্টলি আনসার্ড অল দ্য কোয়েশ্চেন্স। তো এখানে দেখো কারেক্টটাকে অ্যাডভার্ব হিসাবে ইউজ করেছে কারেক্টলি, বুঝতে পেরেছ। তাহলে যে মেয়েটা সঠিকভাবে আনসার দিয়েছে সমস্ত প্রশ্নের। ঠিক আছে, তো এই ক্লাসটা তোমরা বারবার যদি বুঝতে না পারো বারবার রিপিট করবে। হ্যাঁ, অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ ইউর ফুল কনসেন্ট্রেশন টু দ্য এক্সপ্রেশন আই সে, অ্যান্ড if you cannot understand anything, just you can send me the questions over my over WhatsApp, and I will try to work them out and will try to make it out. Okay, so keep trying, and I'm giving some activities also for performing. Okay, and you will do, and answers will be provided later. Okay, just do the works I'm going to give you all. Okay, bye.